নমস্কার, জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে আমি অয়ন। আজকে গুরুত্বপূর্ণ ইস্যু। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল বদলা নয় বদল চাই এই স্লোগান তুলে। 2012 সালে টেট হয়েছিল, চরম বিশৃঙ্খলা হয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের মনে করিয়ে দিই, কয়েকজনের মৃত্যুও হয়েছিল ট্রেন দুর্ঘটনায়। লক্ষ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিতে এসেছিলেন বিভিন্ন জায়গায়। সেই 2012 সালের টেটেও কি দুর্নীতি? প্রশ্নটা উঠছে কারণ শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2012 সালের টেট চাকরি প্রার্থীদের নথি। মিলেছে অ্যাডমিট কার্ড, নামের তালিকা। এর সঙ্গে সঙ্গে অয়নির ঘরই দুর্নীতির আতুর বলে মনে করছে ইডি। 50 কোটি টাকার লেনদেন মনে করছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের ব্রিজ। এই অয়নশীল এই চক্রের চাই, এরকমটাই মনে করছে 14 দিনের ইডি হেফাজত ইতিমধ্যেই। আর তৃতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দূরত্ব এতই বাড়ছে। মোদি দরকার রাহুল গান্ধীকে। কেন? তৃণমূল বলছে রাহুল গান্ধীকে মুখ করলে পরে মোদির বিরুদ্ধে কেউ কিছু বলবে না, মোদি হবে। আর মোদির টিআরপি নাকি রাহুল গান্ধী। কংগ্রেস আর বিজেপির আঁতাত চলছে। আমার সঙ্গে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব, বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, সিপিআইএম মুখপাত্র সায়নদীপ মিত্র, কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্য। আপনাদের মনে করিয়ে দিই আরো একবার, যেটা বলছিলাম, 2012 সালেও নিয়োগে দুর্নীতি। দেখুন। রাহুল গান্ধী মুক্ত থাকলে মোদীকে কেউ করলেও খারাপ। बीजेपी चाहते हैं कि राहुल गांधी का विरोधी का मुंह बनाओ तो मोदी जी का अगले दिनों में चुनाव लड़ने में सुविधा होगा। बीजेपी कांग्रेस की बात करेगी, कांग्रेस के नेताओं की बात करेगी, कांग्रेस के कार्यकर्ताओं की बात करेगी। सम्माननीय आदरणीय গতকাল থেকে শুরু হওয়া রাজনৈতিক তরজা তুলে ধরলাম। এবার ঢুকবো সোনার খনিতে। সোনার খনি, অয়নশীলের বাড়ি, অফিস নাকি সোনার খনি। ইডির দাবি কি পাওয়া গেল? 2012 সালের চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড, ওএমআর শিট। দেখুন। নিয়োগ দুর্নীতিতে ইডির জালে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই শান্তনুর ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করল ইডি। ইডির দাবি, অয়নের সল্ট লেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 2012 সালের টেটের চাকরি প্রার্থীদের নথি। মিলেছে অ্যাডমিট কার্ড, প্রার্থী তালিকা সহ টেটের নানা নথি। 2014 সালের টেটের নথিও মিলেছে শান্তনু ঘনিষ্ঠ প্রমোটারের অফিস থেকে। 2012 সালের পর 2014 এবং 2017 সালেও টেট হয়। এই 2014 এবং 2017 সালের প্রাথমিক টেট নিয়ে নানা অভিযোগ ওঠে। প্রশ্ন ফাঁস, ভুল প্রশ্ন থেকে শুরু করে ভুয়ো নিয়োগের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। গ্রেপ্তার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যও জেলে। হাইকোর্টের নির্দেশে অনেকেরই চাকরি গিয়েছে। তবে এই বাজারেও 2012 সালের টেটে সেভাবে দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। গত বছর বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি 12 টেটে অনিয়মের অভিযোগ তোলেন। হাইকোর্টে মামলা করার আবেদন জানান। মামলা গ্রহণ হবে কিনা তা এখন বিচারাধীন, কিন্তু বিষয়টি সেভাবে এগোয়নি। কিন্তু এবার সেই 2012 টেট নিয়েই প্রশ্ন উঠে গেল। অনেকেরই প্রশ্ন, এই টেটেও কি দুর্নীতি হয়েছে? প্রশ্ন উঠছে
কারণ নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনুর ঘনিষ্ঠ প্রমোটারের বাড়ি থেকে 12 ডেটের নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। তরুণ জ্যোতি তিওয়ারির কাছেই যাব, কারণ এই বাজারেও 2012 সালের টেটে সেভাবে দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। গত বছর তুমি আবেদন করেছো, এখনো পর্যন্ত মামলা গৃহীত নয়। কি আবেদন, কেন অভিযোগ যে 12 টেটেও দুর্নীতি? কি আছে তোমার কাছে তথ্য? শোনা যায়নি আর শুনতে চায়নি, দুটো ডিফারেন্ট কথা। 2011 সাল এই সরকার ক্ষমতায় আসলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। 34 বছরে বাম শাসনের অবসান হল। মানুষের অগাধ ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, সেই আবহে পরীক্ষা হলো 2012 টেট। মানুষ মনে করলো না ঠিক আছে, তারপর এক এক করে কাগজ আসতে শুরু করলো আমাদের কাছে। যখন ওটা ঘাটাঘাটি শুরু করলাম, কিছু পেপার্স পেলাম আমি। যেমন আমার হাতে কিছু পেপার্স আছে, আমি 3টে কাগজের বেসিসে মামলাটা করেছিলাম। ফার্স্ট হচ্ছে অখিল গিরি, বর্তমান কারামন্ত্রী, তার একটা রেকমেন্ডেশন লেটার। অসীম মাঝি, তৎকালীন বলাগড়ের বিধায়ক। কোন বলাগড়? শান্তনু কুন্তলের বলাগড় বিধায়ক, তার একটা রেকমেন্ডেশন লেটার। শুভ্রাংশু রায়, মুকুল রায়ের ছেলে, তার একটা রেকমেন্ডেশন লেটার। এই লেটারগুলো আসলো, দিয়ে মামলা করা হলো। মামলা গৃহীত হয়নি বলাটা ভুল, মামলাটা চলছে। মামলাটার মেনটেনেবিলিটি কোশ্চেন নিয়ে রাজ্য সরকার প্রচুর করেছিল, বলছে না এটা মেনটেনেবল না, অনেক কিছু বলেছিল। হাইকোর্ট বললো মামলাটি মেনটেনেবল। সেই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, আবার ফিরেছে। মামলাটা সামনের মাসে আবার হিয়ারিংয়ের জন্য আছে। দেখো 2012 টেট হচ্ছে 14 টেটে যা দুর্নীতি, 2012 টেটে যে তুমি লেটার হেডের কথা বললে, অখিল গিরি, আশিস মাঝি, তার মানে গ্রহণযোগ্যতা দিয়েছে, হাইকোর্ট বলেছে অ্যাকসেপ্ট হয়েছে, আমার মামলা অ্যাকসেপ্টেড, কোর্টে জমা হয়েছে। এবার একটা মজার জিনিস অনন্দা বোঝার আছে এখানে, এই দুর্নীতি না খুব সিম্পল না, 2-2 চার্জেস হয় না। পশ্চিমবঙ্গে 2-2 22 হয়। কিরকম? 2012 টেট, 14 টেট, 17 টেট এবং 22 টেট, 4টে টেট হয়েছে আজ পর্যন্ত। 4টে টেটে একটা সিমিলারিটি আছে, কি জানো? 4টে টেটেই প্রশ্ন ভুল ছিল। এই যাবতীয় কেওয়া শুরু হচ্ছে এই প্রশ্ন ভুল থেকে। আমি বলছি না, তৃণমূল সাংসদ, তৃণমূলের হচ্ছে কৃষ্ণনগরের সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র এপ্রিল মাসে 2022 সালে আমার মামলাটি করার আগে উনি আমার গেটওয়েটা দিয়েছিলেন বলে যায়। সেই মামলা করার আগে উনি বলেছিলেন যে প্রশ্ন ভুলের নম্বর করে পিছনে ব্যাকডোর দিয়ে নাম্বার বাড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। একটা মামলা হলো তখন, এসিবি কেস নাম্বার 3 অফ 2022। প্রাইম অ্যাকিউজ সেই মামলার তাপস সাহা। কোন তাপস সাহা? 73 বিধায়ক তাপস সাহা। তাপস সাহা নাকি টাকা খেয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এবার তাপস সাহার বিরুদ্ধে মামলা হলো। তাপস সাহা সেই মামলাটা বেসিক্যালি এসিবির কাছে হলো। তাপস সাহার আত্মসহায়ক সেই মামলায় গ্রেপ্তার হলো। ওকে, গ্রেপ্তার হওয়ার পর না, শেষ না, একটু টাইম লাগবে। গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পর আত্মসহায়ক বললো না টাকাটা তো তাপসদার কথা মতো আমি তুলেছি, স্বীকার করলো। আজ পর্যন্ত তাপস সাহা অ্যারেস্টেড হয়নি। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, একটা ছোট্ট অডিও আমি শোনাতে চাই। আমি চালাচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, কারোর মামলা করার ইচ্ছা হলে আমার বিরুদ্ধে করুক। এটা শোনাটা খুব দরকার, বাংলার মানুষের শোনাটা খুব দরকার, প্লিজ। প্রাইমারি যে কেসগুলো দিয়েছে সেইগুলো অলরেডি হওয়ার পথে, 15 দিনের মধ্যে সবগুলো লিস্ট বেরিয়ে যাবে। তাহলে তুমি যদি কোন টাকা দিয়ে অলরেডি সে টাকাটা থেকে দেবে করে না, আপনি ওইটা আপনার সামনে। তাপস সাহা যখন চাকরি দিতে পারছিলেন না, যে ব্যক্তি টাকা দিয়েছে টাকা ফেরত চাইছিল, তাপস সাহা ফোনে বলছে চাকরিটা তো হয়ে যাবে, টাকা ফেরত দিয়ে নিয়ে নাও, চাকরি হলে টাকাটা কে দেবে। এত এভিডেন্স থাকার পরও তাপস সাহা আজ পর্যন্ত অ্যারেস্টেড নয় কেন? ওকে, এইরকমই চাকরি না পেয়ে টাকা ফেরত চেয়েছিলেন অনেকেই, এই অয়নশীল দেননি। অয়নশীলের খনি বলা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে। চাঞ্চল্যকর দাবি ইডির। আদালতে তাদের বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে এবার সোনার খনি মিলেছে। দেখুন, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার আরো এক। 37 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার কাক ভোরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে গ্রেপ্তার করে ইডি। এদিন তাকে আদালতে তোলা হয়। শুনানিতে ইডির আইনজীবী বলেন,
আমরা সোনার খনিতে ঢুকেছি। এই খনিতে ঠিক কত সোনা আছে জানা নেই। অয়নশীলের থেকে যে পরিমাণ টাকার তথ্য এবং নথি পাওয়া গেছে তাতে আমরা হতবাক। ইডির আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছিলাম, এখন দেখছি রাজ্য সরকারের সমস্ত দফতরের নিয়োগেই দুর্নীতি হয়েছে। 60টির বেশি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। বেআইনিভাবে চাকরি পেয়েছেন 5,000। গোটা রাজ্যে ছড়িয়েছে এই দুর্নীতির জাল। এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, কুন্তলের পর গ্রেফতার করা হয় শান্তনুকে। শান্তনুর মোবাইলের চ্যাট লিস্ট থেকে অয়নের খোঁজ মেলে। পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলের মধ্যে ব্রিজ ছিলেন কুন্তল ঘোষ। চাকরি দিতে টাকা তুলেছিলেন অয়নশীল। এই টাকার পরিমাণ প্রায় 50 কোটি। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। শুধু শিক্ষক নিয়োগ নয়, মজদুর থেকে টাইপিস্ট নিয়োগেও দুর্নীতি হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে বাল্মীকি রত্নাকরের প্রসঙ্গ। এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, কৃষ্ণ অর্জুনকে ধর্মের রাস্তা দেখিয়েছিলেন। এত দুর্নীতি হয়েছে যেখানে একমাত্র কৃষ্ণ এলেই পথ দেখাতে পারবেন। শুনানি শেষে নয়নকে 14 দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ইডি সূত্রে খবর, পুরসভায় চাকরির জন্য মোটা টাকা ঘুষ দিতে হতো অয়নকে। গ্রুপ সিতে চাকরির জন্য কমপক্ষে 7 লক্ষ টাকা, গ্রুপ ডিতে কমপক্ষে 4 লক্ষ টাকা, শ্রমিকের চাকরি পেতে কমপক্ষে 4 লক্ষ টাকা, গাড়ি চালকের পদে কমপক্ষে 4 লক্ষ টাকা, ঝাড়ুদারের চাকরির জন্য কমপক্ষে 4 লক্ষ টাকা, কমপক্ষে 7 লক্ষ টাকা টাইপিস্ট পদের জন্য, কমপক্ষে 7 লক্ষ টাকায় চাকরি বিক্রি করতে নয়ন সহায়ক পদের জন্য। নিউজ 18 বাংলা। এই রেট চার্ট চাকরি দিতে কত, এই রেড চার্ট লক্ষ্য রাখুন। সঙ্গে আলোচনা চলবে। বিশ্বজিৎ দা, 2011 সালে তো বদলা নয় বদল চাই। এই বদল 2012 প্রথম বছর, সেখান থেকেই নিয়োগ দুর্নীতি। আর নিয়োগ দুর্নীতি শিক্ষায় শুধু আটকে নেই, দমকল, পুরসভা, এরপরে শোনা যাচ্ছে খাদ্য দপ্তরেও নাকি হাত দিলে আবার সেই সোনার খনি বেরোবে। দেখুন, আমি প্রথমেই বলি যে আমি এখানে কিন্তু কাউকে ডিফেন্ড করতে কিন্তু বসিনি। আমি আবারও বলছি, যদি এটা আমার দলের স্ট্যান্ড, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড, যদি দুর্নীতির সাথে কেউ যদি জড়িত থাকে তাকে কোনো রকম রেয়াত করবে না দল, এবং দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, এই যে অয়ন বলে কার কথা বলছেন, এ কিন্তু আমাদের দলের কেউ না। তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই, এবং তৃণমূল কংগ্রেসের সাথে তার কোনো সম্পর্ক আছে বা সে দলের কোনো পদাধিকারী, এটা কিন্তু আমাদের বিরোধীরাও কিন্তু একবারের জন্য বলছেন না। সুতরাং আজকে দেখুন, তৃণমূলের কেউ নয়, তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে আপনি বলছেন নেই, তাহলে এই চাকরি বিক্রির মধ্যে ঢুকে পড়লেন। 50 কোটি টাকা লেনদেন, এই যে রেড চার্ট দেখছেন। দেখুন, রেড চার্ট কি দেখছি, দেখুন ইডির বানানো রেড চার্ট। আমি কিন্তু আবারও বলছি, আমি কাউকে এখানে ডিফেন্ড করছি না বা এখানে ডিফেন্ড করতে বসিনি। যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে, তার জেল। 2012 থেকে অপরাধ করলো, এটা আমরা বারবার বলেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা দুর্নীতির সাথে জিরো টলারেন্স। কিন্তু আজকে কারা বলছে? ইডির এবং সিবিআই কেন্দ্রীয় এজেন্সিতে আপনারা দেখেছেন যে বিরোধীদের কিভাবে ধরে ধরে টার্গেট করা হচ্ছে সারা ভারতবর্ষে। এবং আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, আবার আপনি বলছেন বিরোধীদের টার্গেট করা হচ্ছে। আমি অয়নের কথা বলছি, অয়নের নামে বলছি। আমি অয়নের সাথে বিরোধীদের কোনো সম্পর্ক নেই। হি ইজ নট এ পলিটিক্যাল পারসন। আচ্া, আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলছি, ইডি এবং সিবিআই এর ইনভেস্টিগেশনের প্যাটার্নটা, আমি প্যাটার্নটা সম্বন্ধে বলছি যে বিরোধীদের টার্গেট করা হয় এবং বেঁচে আমি আসছি, এই প্রসঙ্গেই আসবো। কিন্তু এই যে ডেটা এন্ট্রি অপারেটর থেকে হয়ে গেল নিয়োগ দুর্নীতির সোনার খনির মালিক, সত্যি তৃণমূলের সঙ্গে জড়িত নন, তাহলে কি করে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস জড়িত দুর্নীতিতে? অত্যন্ত শ্রদ্ধেয় বিশ্বজিৎ, ভাবের ঘরে চুরি করছেন। কেন বলছি? কুন্তল, শান্তনু, অয়ন, পার্থ, চেনটা বুঝতে হবে। কেয়ার অফ কালীঘাট ম্যাডাম অনুপ্রেরণা, এই চেনটা হচ্ছে এইটাই। দেখো, আমি বলছি সরাসরি বলছি, কি করে জড়িয়ে দেওয়া যায়? 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে ডিসিশন ছাড়া শৌচাগার পর্যন্ত নির্মাণ হয় না এই রাজ্যে। বারবার বলেছে শোনার অভ্যাস করুন না, আপনি রিপ্লাই দেবেন, শুনে নিন তারপর রিপ্লাই দেবেন।
আমাকে তো ছাড়া হয় না, আপনি ক্যাবিনেট মুখ্যমন্ত্রীকে- ডিসিশন। আপনি মুখ্যমন্ত্রীকে আমি ধরে নিলাম অয়নদা আমাকে মুখ্যমন্ত্রী সত্যটা জানতেন দিতেই না, হবে। যদি না ব্যতিক্রমী নিয়োগদের রেখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করতেন, আমি ধরে নিতাম। আচ্ছা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে, সেগুলো পাওয়া গেছে। মিউনিসিপ্যালিটি মানে ওই বিষয়ে মন্ত্রীটা কে? ফায়ার ব্রিগেডে দুর্নীতি হয়েছে, অ্যাপয়েন্টমেন্টে কাগজ পাওয়া গেছে, মন্ত্রীটা কে? কেউ কিচ্ছু জানতো না। সবার কপালের মাঝখানে কি বিশ্ব বাংলার বল লেগে আছে নাকি? পশ্চিমবঙ্গের মানুষকে তো ছাগল মনে করে, এরা বনে এলাম, তৃণমূলের নেতাগুলো কি ছাগল? কেউ বুঝতে পারে না। পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কি অপদার্থ? কি জানতে পারে না? আইবি ওনার কাছে আছে, সব ডিপার্টমেন্ট ওনার কাছে আছে, তারপর কিছু করতে পারে না। মুশকিলটা হচ্ছে কি, আজকে বিজেপি সারা ভারতবর্ষের মতো ঠিক বাংলাতেও তাদের টার্গেট হচ্ছে বিরোধীরা, এবং বিরোধীরা বলতে তাদের টার্গেটটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের টার্গেটটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি আমরা, না 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 না, তৃণমূল মানেই চোর। সব থেকে বড় ডাকাত তৃণমূল মানে চোর, কোনো সন্দেহ রাখবেন না এই বিষয়ে। আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন, নির্মলা সীতারামন বারবার সায়নদীপ তৃণমূল বলছে বিরোধীরাই হচ্ছে টার্গেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কিন্তু এখানে দেখছি আমরা 2012 সাল থেকে শিক্ষক শুধু নয়, ফায়ার ব্রিগেড, দমকল, পুরসভা নিয়োগে এই রেড চার্ট। রেড চার্টটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অফিস থেকেই ছাপিয়ে দেওয়া হয়েছে অয়নদা। সেই রেট অনুযায়ী কুন্তল, শান্তনু এবং অয়ন এরা টাকা তুলেছে, এবং তৃণমূলের নেতাদের সবার বাড়িটাই একটা সোনার খনি, যেখানেই হাত দেবেন সেখান থেকেই সোনা, বিস্তর টাকা, ওএমআর শিট সেটা উদ্ধার হবে। একটা প্রমোটারের বাড়িতে এত ওএমআর শিট, এত নিয়োগের কাগজপত্র কি করে পাওয়া যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা উত্তর দেবেন না? এসএসসি প্রাইমারি টিচার্স কাউন্সিল বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যত না ওএমআর শিট জমা আছে, তার থেকে এই কুন্তল, শান্তনু, অয়নের কাছে বেশি ওএমআর শিট জমা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সব ব্যাপারে কমেন্ট করেন, আর এখন দেখবেন এই গোটা ঘটনাতে উনি একবার তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বলছি নীরবতাই সম্মতির লক্ষণ। কুন্তল, শান্তনুও যখন চুরি করে চলে গেল, তখনও তৃণমূল বলেছিল যে এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপর দুজন ক্যাবিনেট মিনিস্টার বসে প্রেস কনফারেন্স করে তাদেরকে বহিষ্কার করছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, আবার ঘটা করে তৃণমূল থেকে বহিষ্কার। এই নাটকের একটা লিমিটেশন আছে, একটা থামার ব্যাপার আছে। আমার কথা হলো যে 700 দিনের বেশি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, সংসার চলছে না, পরিবার চলছে না, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারপতিদের সামনে বসিয়ে তৃণমূলের এই চুরিকে ডিফেন্ড করছে। আর বিশ্বজিৎ বাবু বলছে জবাব দিতে হবে বিশ্বজিৎদাকে। তারা বলছে এই কথা যারা 34 বছর বাংলাটাকে লুট করেছে, যাদের আজকে আপনারা প্রমাণ পেয়েছেন, চিরকুটে যারা আজকে চাকরি দিত, যাদের লোকাল কমিটির মেম্বাররা আজকে রেকমেন্ড করতে চাকরি ট্রেনে যখন পকেট মার ধরা পড়ে না, তখন পকেট মাররা চোর বলে চিৎকার করে, যে পকেট মারি করছে সেও চোর চোর বলে চিৎকার করে। তৃণমূল ওই চুরির পদ্ধতি গ্রহণ করেছে। আমার এইখান থেকেই প্রশ্ন সুমন ভট্টাচার্যকে, বারবার তৃণমূল কংগ্রেস বলে সিপিআইএম এর বা বাম সরকারের আমলে 34 বছর লুটে খেয়েছে বামেরা। আজকের মতো তো অয়নশীলের মতো একজনকেও আমরা দেখতে পাইনি সেই সময়ে, বা 2011-র পরে যে বামেদের সময় লুটে খাওয়ার অভিযুক্ত হিসেবে কাউকে। কি বলবেন? দেখুন অয়ন, আমি তৃণমূলের মুখপাত্র মাননীয় বিশ্বজিৎ বাবুর বক্তব্যটা মন দিয়ে শুনছিলাম। বিশ্বজিৎ বাবুর দুটো বক্তব্য আমিও বিশ্বাস করি, যে সিবিআই বা ইডিকে কতটা বিশ্বাস করব, বা সিবিআই বা ইডি বিরোধীদের টার্গেট করে। কিন্তু যেটা জরুরি প্রশ্ন সেটা হচ্ছে যে শান্তনু, কুন্তল এরা তো তৃণমূলের মধ্যেই ছিল, এবং শান্তনুর যে বিপুল সম্পত্তি টেলিভিশনের পর্দায় আমরা দেখছি, সেটা কি তৃণমূল নেতৃত্ব জানতো না? এবং যদি আমি আবার বলছি, আমি ইডিকে বিশ্বাস করি না, কিন্তু যদি ইডির কাছে পুরসভাগুলিতে মানে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কাগজ পাওয়া যায়, তাহলে তো এই প্রশ্নটা বিরোধীরা তুলবেই যে সেই সময় যিনি পুরমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে। এই প্রশ্নটা তোলার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই, কারণ হচ্ছে যে আপনি যা যা বলেছেন আর যা যা ফাইন্ডিংস আসছে সেগুলো যদি আপনার এগেনস্টে যায়, তাহলে তো আপনাকে বলতে হবে যে মানে তৃণমূল সরকারকে এটা বলতে হবে যে এই
যারা জড়িত তাদের বিরুদ্ধে এতদিন সরকার বা প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেই? এই প্রশ্নটার কিন্তু কোনো উত্তর নেই। না, উত্তর নেই, সেই উত্তরই চাই। যেটা সায়নদীপ বলছিলেন কিছুক্ষণ আগে, যে এসএসসির কাছে কত ওএমআর আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কত ওএমআর আছে, অয়নের ঘরে কত ওএমআর আছে, প্রমোটারের ঘরে আসল ওএমআর কেন থাকবে? এই উত্তরপত্রগুলি সবই পুরসভায় চাকরির পরীক্ষার। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের সল্টলেকের বাড়ি থেকে এই সব নথি মিলেছে, দেখুন। শনিবার দুপুর থেকে সোমবার কাকভোর শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের সল্টলেকের বাড়িতে প্রায় 37 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তারপর অয়নকে গ্রেফতার। সল্টলেকের এই ভাড়া বাড়িতেই চলতো অয়নের অফিস। অয়নের এই অফিস থেকেই উদ্ধার হয়েছে প্রায় 350টি ওএমআর শিট, যার মধ্যে অনেকগুলি ফটোকপি নয়, একেবারে আসল। এসবই 70টি পুরসভা নিয়োগের ওএমআর শিট। বেশিরভাগ ওএমআর শিটই ফাঁকা, কয়েকটি ওএমআর শিটে উত্তর লেখা। এতেই তাজ্জবিডি। এতদিন নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে ওএমআর শিটের ফটোকপি, কিন্তু প্রমোটার অয়নের বাড়িতে একেবারে আসল ওএমআর। সূত্রের খবর, এ নিয়ে অয়নকে প্রশ্ন করা হয়। ইডি জানতে চায় তার কাছে অরিজিনাল ওএমআর শিট এলো কিভাবে। জবাবে অয়ন দাবি করেন তার সংস্থা ওএমআর শিটের বারকোড ছাপানোর বরাত পেয়েছিল, তাই তার অফিসে ওএমআর শিট মিলেছে। অয়নের ওই সংস্থার নাম এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। ইডি সূত্রে খবর, অয়নের দাবি 2018-19 সালে একাধিক পুরসভায় নিয়োগের দায়িত্ব তার সংস্থা পায়। থার্ড পার্টি হিসেবে তার সংস্থা নিয়োগের বরাত পায়। ইডির সন্দেহ, এই নিয়োগেও সুপারিশ ও টাকার লেনদেন হয়েছে। ইডি সূত্রে খবর, দমকল বিভাগের নিয়োগেরও বরাত পেয়েছিল অয়নের সংস্থা। সারা দিনমানের মধ্যে মোটর বাইকে করে বহু ছেলের আনাগোনা, এটা একটু অস্বাভাবিক লেগেছে আমাদের। কিন্তু এটা আমাদের অবাক লাগলো যে একটি বাড়ির একতলাতে একটি কম্পিউটার অফিসে এত লোকের আনাগোনা কেন। লোকজন প্রচুর আসতো এখানে, কিন্তু আলাদা করে কাউকে সেভাবে দেখিনি। রাতের দিকে ভিড় বেশি হতো না সকালে? সবসময় মোটামুটি ভিড় থাকতো। ইডি সূত্রে দাবি, শান্তনু এবং অয়নের মধ্যে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। 2019 সালে মাত্র কয়েকদিনের মধ্যে অয়নের অ্যাকাউন্টে 7,50,00,000 টাকা ঢোকে। এই টাকা পাঠান শান্তনু। এভাবেই অয়নের অ্যাকাউন্টে প্রায় 25 কোটি টাকা ঢুকেছে। ইডির সন্দেহ, এসবই আসলে নিয়োগ দুর্নীতির টাকা। অয়নের সল্টলেকের অফিস দুর্নীতির অন্যতম আতুর ঘর, যেখানে প্রভাবশালীদের আনাগোনা লেগেই থাকতো। সূত্রের দাবি, অয়নের সঙ্গে যুক্ত 20 জন এজেন্টের নাম জানতে পেরেছে ইডি। নিউজ 18 বাংলা। কংগ্রেস মুখপাত্রের কাছে যাব। অশোক দা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন বলুন তো? করেছেন তো একেবারে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এই কুন্তল, শান্তনু, যুব নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন 294টা আসনে প্রার্থী, এটা বুঝেই বলেন যে অন্যদের কোনো ভোট নেই, অন্যরা অনেক কিছুতে দায়ী, দোষী। দেখুন অয়নদা, প্রথম কথাটা হচ্ছে এই যাদের যাদের নাম বললেন, শান্তনু, কুন্তল, অয়ন, মানে এদের ঘর থেকে এই চুরির মাল পাওয়া যাবে না তো কি পাওয়া যাবে? ধর্মগ্রন্থ, বাইবেল, কোরআন, জেন্দাবেস্তা, ত্রিপিটক, উপনিষদ, গীতা পাওয়া যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ইডির আইনজীবী বলছিলেন, আমি শুনছিলাম আপনাদের কথা, তিনি তার বিশ্বাস অনুযায়ী বলেছেন যে একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ এর হদিশ দিতে পারবেন। এখন আমরা বাঙালি তো, যার যার ধর্মবিশ্বাস যার যার মতন। এখন আমরা মা কালীতে বিশ্বাসী। আমার মনে হয় এই বাংলার অন্যতম পীঠস্থান একমাত্র কালীঘাটে গেলেই এই দুর্নীতির প্রকৃত সন্ধান পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা হচ্ছে, পার্থবাবু ধরা পড়েন, তৃণমূল জড়িত নয়। অপার ঘটনার সামনে আসে, তৃণমূল জড়িত নয়। কেন পার্থবাবুকে বহিষ্কার করা হয়েছে? আমি বলতে দিন। মানিক ভট্টাচার্য ধরা পড়েন, তৃণমূল জড়িত নয়। পরেশ অধিকারী কন্যা ব্যাপার সামনে আসে, তৃণমূল জড়িত নয়। শান্তনুবাবুর ব্যাপার সামনে আসে, তৃণমূল জড়িত নয়। কুন্তলের ব্যাপার সামনে আসে, অয়নের ব্যাপার সামনে আসে, তৃণমূল জড়িত নয়। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম তৃণমূল জড়িত নয়, একেবারে তর্কের খাতিরে ধরে নিলাম। বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করতে চাই, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই যে এই ফিনান্স ডিপার্টমেন্টের গ্রিন সিগন্যাল ছাড়া নিয়োগ হবে না। এটা সরকারি চাকরি, শুধু শিক্ষক নিয়োগ নয়, এখানে দমকল, এখানে চলে আসছে পৌরসভা। তার মানে আপনি ভাবুন, শিক্ষক থেকে পৌরসভা, ঝাড়ুদার থেকে টাইপিস্ট, শিক্ষক থেকে কেরানি, সমস্ত চাকরির র্যাকেট
চালাচ্ছে কুন্তল, শান্তনু, অয়ন, এই অপা মানে একদম, একদম, ভট্টাচার্যরা। okay. না আমি বলতে Okay. চাইছি তাই যদি হয়ে থাকে তাহলে তো এই সরকার হাত তোলা জগন্নাথ ছাড়া কিছু নয়, ইমিডিয়েটলি পদত্যাগ করে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। ওকে বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা এখানে একটা প্রশ্ন। অভিযোগটা কারা, আমি এক সেকেন্ড একটা কথা বলি, অভিযোগটা কারা করছে? ইডি। কারা করছে? সিবিআই। দেখুন আমি আবার বলছি, কাউকে ডিফেন্ড করছি না আমি, কিন্তু ইডি এবং সিবিআই এর উপর আমাদের কোন রকম আস্থা নেই। আমরা দেখেছি সারা ভারতবর্ষে কিভাবে বিজেপি সরকার কিভাবে ইডি এবং সিবিআইকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করছে এবং এইটাকে কিভাবে সাপোর্ট করছে বাকি বিরোধী দলগুলো কিভাবে বলুন বিশ্বজিৎ দা প্লিজ, কি করে একজন ডেটা এন্ট্রি অপারেটর এই অয়নশীল, প্লিজ অয়নশীল, তিনি কি করে, আপনি তো এখানে মুখপাত্র হয়ে বসে আছেন আর আপনার অন্তত 100 গুণ প্রভাবশালী হচ্ছেন অয়নশীল, কিভাবে হন? দেখুন আমি আবার বলছি যে অয়নশীলকে আমরা চিনি না, তৃণমূল দল জানে না কে সে তৃণমূলের সদস্য না, সে তৃণমূলের সদস্য না। ওকে, যদি অনুমতি দেন ওয়ান লাইনার, আপনি অয়নশীলকে চেনেন না, শান্তনুকেও চেনেন না, একবার বলা না বলতে দিন না, আরে দাদা বলতে দিন, তারা যুব তৃণমূলের ছিল, প্লিজ সবাই মিলে না, প্লিজ আমাকে ওয়ান লাইনার। আমি বলছি এরা, আমি ধরেই নিলাম এরা তৃণমূলের কেউ নয়, এরা সরকারি চাকরি দিচ্ছে, তাহলে সরকারে আর আপনাদের থাকার যোগ্যতা আছে? ওকে বলুন কোথায় সরকারি সবাই না, সবাই মিলে না। এটা কোন চাকরি? কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাইভেট কোম্পানির রিক্রুটমেন্ট চাকরির কাগজপত্র মুখ্যমন্ত্রী বিলি করেছিল। এখন বোঝা যাচ্ছে বেসরকারি চাকরির কাগজপত্র, নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিলি করছেন কেন? উনি জানেন যে সরকারি চাকরি পেতে গেলে এই কুন্তল, শান্তনু, অয়নদের টাকা না দিলে, ঘুষ না দিলে চাকরি হবে না। একেবারে এই অভিযোগ সঠিক নয় বলছে। আমি আসছি। আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, প্রতিদিন দুটো করে প্রশ্ন রাখি, সেই প্রশ্নটা দেখুন। এই প্রশ্নটা হচ্ছে শান্তনু, কুন্তল, অয়ন। সুমনদা একটু লক্ষ্য রাখবেন, যুব নেতাদের নেটওয়ার্কেই কি নিয়োগ দুর্নীতির জাল বিস্তার? হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6%। সুমনদা মতামত জানতে চাইব। অয়ন দেখুন, ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গত 10 বছরের রাজনীতিতে দুটো দুর্নীতি নিয়ে মানে টালমাটাল গেছে। প্রথমটা হচ্ছে চিটফান্ড। আপনি যদি দেখেন যে চিটফান্ডের পতন হলো 2012 সালে, আর যদি 2012 সাল থেকেই নিয়োগ দুর্নীতি হয় তাহলে কিন্তু বিরোধীরা আরও শক্তিশালী অস্ত্র পেয়ে যাচ্ছে যে তাহলে কি চিটফান্ডের অর্থ যেই সরে গেল, অন্য অর্থের দিকে শাসক দলের কারো কারো নজর পড়েছিল। আচ্ছা, চিটফান্ড সরে গেল, নিয়োগ দুর্নীতি চলে এলো। আরে চিটফান্ডটা কে পশ্চিমবাংলায় ঢুকিয়েছে? এ তো সিপিএম। আর জেল সিপিএম ঢুকিয়েছে। আজকে সুজন টাকা মেরে জেল খাচ্ছে তৃণমূলের নেতাগুলো। করে আপনি বলেন সবার আগে আপনারা কিছু করতে পেরেছেন? কিছু করতে পেরেছেন বিশ্বজিৎ দা? বিশ্বজিৎ দা, শান্তনু বন্দ্যোপাধ্যায় রিসর্টে যা পাওয়া গেছে, ইডিকে যেতে হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় রিসর্টে, সবার সামনে ভাঙতে দেখেছি। সিপিএম এর বিরুদ্ধে কোন রকম ইনভেস্টিগেশন করবে না। আচ্ছা, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এক। অশোক দা, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এক। এক্ষুনি একটা বড় খবর দেখাবো আপনাদেরকে, তারপরে আসলে এইসব আন্তঃবান্ধব কথা বলে তো কোনো লাভ নেই। মানে আরএসএস এর দাদন নিয়ে, বিজেপির দাদন নিয়ে যাদের রাজনৈতিক দলের জন্ম, তাদের রাজনৈতিক দাদন ফিরিয়ে দিতে হবে এখন। আমি শুধু বলতে চাইছি, সিপিএম এর 2011 থেকে বিশ্বজিৎ দা আপনারা ক্ষমতায়, আজকে 2023। দাঁড়ান বলছি, সিপিএম এত দুর্নীতি করেছিল, আপনারা ধরে ধরে বিচার করে তদন্ত করে জেলে ভরছেন না কেন? তার মানে কি আপনাদের কোনো লেনদেন ছিল তার সাথে? বলুন। 2012 সালে কি টেট দুর্নীতি হয়েছে? কনফার্ম, একদম কনফার্ম। এটা ছোট্ট আত্মবিশ্বাসী, একদম ডকুমেন্টস আছে। একটা ছোট্ট জিনিস, বিশ্বজিৎ এতগুলো কথা বললেন যে সিবিআই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমাদের উপর আক্রমণ করছেন, আমাদের উপর আসছে। দেখো, কেউ বলেনি ইডির দরকার ছিল না আসার, সিবিআই দরকার ছিল না আসার। ছাত্রছাত্রীরা প্রথম দিন থেকে বলে গেছে দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে বলে গেছে দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, উনি তদন্ত করতে পারতেন, রেজাল্ট ওখান থেকে আসতো, তাহলে কোনো আপত্তি ছিল না। এই ইডি এবং সিবিআই
দুটো হচ্ছে ইনভেস্টিগেশন আছে কোর্টের অর্ডারে, কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন চলছে, সেখানে নাম আসে তৃণমূল নেতাদের। কেন বলতো, আমি মনে করে নিতাম মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত না, একদম জড়িত না, আমি বিশ্বাস করি সততার প্রতি উনি জড়িত না, যদি না ব্যতিক্রমী নিয়োগ, মানে চুরি করে পাওয়া চাকরিগুলোকে ব্যতিক্রমী নিয়োগ বলে তার ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিত, তার জন্য ফিনান্স ডিপার্টমেন্টে 330 কোটি টাকা খরচা। আরো কত সোনার খনি বেরোবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্বজিৎ দা, এবং আপনারা কিভাবে ডিফেন্ড করবেন সেটাও, আর কি কি কৌশলে সেটাও আমাদের দেখতে হবে, তাই না? কারণ আপনারা বলছেন এখানে ডিফেন্ড করছেন না, এদেরকে ডিফেন্ড করছেন না। ঠিক, আমরা বারবার বলেছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা 2012 সাল থেকে হলো, আপনারা টের পেলেন না কেন? দেখুন এই অয়নশীল চুচুড়া আখনবাজারে অয়নশীলের আরো একটি ফ্ল্যাটের হদিশ। আখনবাজারে দত্ত সুপার মার্কেটের এই ফ্ল্যাটে আগে কম্পিউটারের দোকান ছিল অয়নের। 1500 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট প্রথমে ভাড়া নিয়েছিলেন অয়ন, পরে তা কিনে নিতে চান তিনি। তবে বহুদিন ধরে এই ফ্ল্যাট তালাবন্দি, রেজিস্ট্রি হয়েছিল কিনা তা বলতে পারেননি মার্কেটের মালিক। আমি এটা ফ্ল্যাটটা কিনে নেব, এখন ভাড়া দিতে পারবো না, দিলে এক থেকে ভাড়া দাম হবে, আমি একসঙ্গে দেবো, বাজার দেয়নি। কতদিন আগে নিয়ে যেটা? অনেকদিন আগে। আচ্ছা, আর তো দেখাই কি করতো এখানে? হ্যাঁ, এখানে কি করতো? কি করছে? কম্পিউটারের দোকান টোকান করেছিল? করেছিল কম্পিউটারে, তারপরে চলতো কি না চলতো দাদা আমি কোনোদিন উপরে যাইনি। আচ্ছা, তা ফ্ল্যাটটা মানে ও আর ফেরতও দেয়নি যে চাবি মারা আছে? হ্যাঁ, আপনারা দেখছেন অয়নের আরো একটি ফ্ল্যাট, ভাড়া নেওয়া ফ্ল্যাট, তারপরে তিনি দখল করেছেন না কিনেছেন। এছাড়াও অয়নের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাধারণ মানুষ যে টাকা দিয়ে চাকরি পাননি, টাকা ফেরতও পাননি, এবং তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ছিল, কিন্তু পুলিশ নাকি ধামাচাপা দিয়ে রেখেছিল। দেখুন, 2014 সালের শেষের দিকে বলা হলো যে এরকম 8 লাখ টাকা আরও দিয়ে দিতে হবে, তাহলে আপনার ছেলেমেয়ের চাকরি খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে। শ্রীকুমার চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে চুচুড়া গিয়ে আমরা ওএনসিলের হাতে 8 লক্ষ টাকা আরও দিয়ে দিই। টোটাল কত দিয়েছে? 10 লক্ষ টাকা। আমার সঙ্গে টাকা রিটার্ন না দেওয়ার জন্য আমি ওর সঙ্গে একদিন মারপিট হয়েছিল আমার চুচুড়া ওএনসিলের ফ্ল্যাটে। হ্যাঁ, শান্তনু কুন্তল যেত ওএনসিলের ফ্ল্যাটে। ওএনসিলের ফ্ল্যাটে আমি দেখেছি, দুজনকেই দেখেছি। বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাদা কাতার উপর সই করে ইন্টারভিউ করিয়েছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাদা খাতায় সই করিয়েছিল, আর তার বিষয়ে বলতে গিয়ে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস এক, একথা বললেন বিশ্বজিৎ দেব, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। সিপিআইএম এর সঙ্গে যোগসাজশের অভিযোগে দল ছাড়ছেন বিজেপি নেতা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন শ্যামল রায়, লিখিতভাবে পদ ও দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। কেন এরকম অভিযোগ জানবো আমাদের প্রতিনিধি শরদিন্দুর কাছ থেকে। শরদিন্দু, অয়নদা, তুমি যেমনটি বলছিলে যে শ্যামল রায় তিনি বিজেপির একটি পরিচিত মুখ এবং দলের বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন, তিনি আজকে দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি সহ সভাপতির পদ ছাড়ছেন এবং সেই সঙ্গে দল ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এবং এই জায়গাতেই তিনি যে কারণটির কথা উল্লেখ করছেন, তিনি বলছেন যে তিনি সিপিএম এর সন্ত্রাস বন্ধ করা, সিপিএম কে রাজ্য থেকে ক্ষমতা থেকে সরানোর জন্যই তিনি বিজেপি করতে নেমেছিলেন। কিন্তু এখন তিনি দেখছেন সেই সিপিএম নেতা কর্মীরা তারাই এখন জার্সি বদল করে তারা বিজেপিতে যোগ দিয়েছে এবং বিজেপির নেতৃস্থানীয় পদেও তারা রয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার বক্তব্য, যখন তারা দল করতে এসেছিলেন তখন বিজেপির ভোট ছিল এই জেলায় 4%, এখন সেই ভোট 38% গিয়ে পৌঁছেছে এবং পুরনো যারা কর্মী তারা এখন দলে প্রাপ্ত, তাদেরকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। এই জায়গা থেকেই তিনি দল করার আর কোনো উৎসাহ পাচ্ছেন না বা দলে থাকার কোনো প্রয়োজন মনে করছেন না। সব মিলিয়ে যারা সিপিএম ছিল সেই সিপিএমই এখন বিজেপিতে পরিণত হয়েছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ তিনি তুলেছেন। ধন্যবাদ। শ্যামল রায় কি বলছেন দেখুন। দল করতে এসেছিলাম তখন সিপিএম এর ঝান্ডাটাকে বাংলার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য এই দলটা করতে এসেছিলাম, কিন্তু আজ দেখলাম যে যাদেরকে হাঁটাবার জন্য দল করতে এসেছিলাম তারাই আজকে জার্সিটা বিজেপি পরে বিজেপির
জার্সিপুরে বিজেপির বড় বড় জায়গা হোল্ড করে বসে আছে, যেখানে আমার দৃঢ়তার সঙ্গে বলতে পারি তাদের মাধ্যম দিয়ে দল কখনো শ্রীবৃদ্ধি হতে পারে না, কারণ তারা কখনোই চায় না পরোক্ষভাবে যে বিজেপি প্রতিষ্ঠিত হোক এই রাজ্যে তথা এই জেলায়। আমরা দলের কাছে ব্যর্থ বা দলের কাছে অসম্পদ, তাই মনে হলো যেন সময় নষ্ট করে লাভ নেই, এখানেই হয়তো সসম্মানে শেষ করাটা উচিত, তাই দলকে দিয়েছি। আমি সায়নদেবের কাছে আসবো। এটা তৃণমূলের সিলমোহর, তৃণমূলের অভিযোগে 3 দল মিলে একেবারে নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তৃণমূলকে হটানোর ডাক দিচ্ছে। বিজেপির যেন রাজ্য সভাপতি কথাটা বলছেন, আমি জানি না কে কোন কোথাকার ভদ্রলোক, এখন সেটা হলো যে শ্যামল রায় পরিচিত মুখ, আমাদের প্রতিনিধি বললেন। আমি কোনোদিন দেখিনি। যাই হোক, সিপিএম এর ঝান্ডা মুছে ফেলার জন্য তৃণমূল এবং বিজেপি একসাথে কাজ করেছিলেন। এখন উনি বুঝেছিলেন যে বিজেপি হয়ে যদি কাজটা করা যায়, কিন্তু উনি যখন দেখলেন যে বিজেপির কাজটাই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় করছে, তাহলে শুধু শুধু আর বিজেপি করার দরকার কি, উনি তৃণমূল কংগ্রেসে কয়েকদিনের মধ্যেই চলে যাবে আমার মনে হয়। এর আগে একটা ঘটনা ঘটেছে, এই নাটক অনেকদিন চলছে, হুগলিতে সিপিআইএম এর মিছিল হচ্ছে, তৃণমূলের নেতারা ল্যাম্পোস্ট থেকে বিজেপির পতাকা খুলে নিয়ে সেই মিছিলে হাঁটিয়ে মিডিয়ার সামনে প্রচার করলো যে সিপিএম আর বিজেপির এই একসঙ্গে মিছিল চলছে। তো এইসব জোলো নাটক ময়দানে চলবে না। দুর্নীতি করুক, যতই অভিযোগ তোমরা করো, সেই তৃণমূলেই যোগ দেবে তো, তার মানে তাছাড়া কি, ও তো একটাই তো জায়গা। মুকুল রায় কি করেছে, রাজীব ব্যানার্জি কি করেছে, ও লম্বা তালিকা দেওয়া যায়। তোমাদের জায়গায় নয়, আদর্শ নীতি রয়েছে তোমরা দাবি করো। আমাদের তো দাবি, আমরা তো আছি না। আমাদের উনি তো বললেন যে বিজেপি তৃণমূল দুজনেই সিপিএম এর বিরোধিতা করে। হচ্ছে এরা সত্যটাকে স্বীকার করছে না, সত্যটাকে এরা জানে ভালো করে যে সত্যটাই আজকে এই শ্যামলবাবু যে কথাটা বলেছেন এটাই হচ্ছে সত্য, যেটা বারবার আমরা বলে আসছি, যেটা বারবার আমাদের নেত্রী বলছে যে সিপিএম কংগ্রেস বিজেপি এক, এরা নীতিহীন আদর্শহীন একটা জোট বাংলায়, এবং সেই জোটটা করা হয়েছে একটাই কারণে, তৃণমূলকে টার্গেট করার জন্য। এই একটাই জোট ঘোষিত। তরুণ জ্যোতিরা এখানে বসেই অনেকবার বলেছে সিপিআইএম আসুক, কংগ্রেস আসুক আমাদের সঙ্গে, সেটাও তো বলা হয়েছে। এবং খালি তাই না, আমরা দেখেছি সাগরদিঘির নির্বাচনের পর আমরা দেখেছি আমাদের আদর্শর কোনো মিল নেই। ফার্স্ট কি হয়েছে, অধীর চৌধুরী কি বলেছেন, ধন্যবাদ। পার্টির একত্রে জোট আমরা 2019-এর লোকসভাতে দেখেছিলাম, এই কয়েকদিন আগে প্রেসিডেন্ট ইলেকশনে দেখলাম সব কটা পার্টি একে অপরে কোলে উঠে পড়েছে, দেখলাম এই দল ওই দল করছে না। আমি বিষয়টা ভুলে গেছি, বিষয়টা কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন কয়েকদিন আগেই, ঋতব্রত সিপিএম থেকে গেছে, লেফট থেকে গেছে, পরেশ অধিকারী লেফটের ছিল, রেজ্জাক মোল্লা লেফটের ছিল। ওকে, শেষ করো। উদাহরণ ছিল, কিন্তু তুমি একটাই বলতে পারবে যে তৃণমূলের কোনো জঞ্জাল উচ্ছিষ্ট সিপিএম নাই। কথাগুলো সিপিএম পুরোটা উঠে গেছে, সিপিএম পুরোটা কংগ্রেসের কোলে উঠে গেছে। যে সিপিএম বলতো 72 থেকে 77 আমাদের উপর কংগ্রেস, আর এখানে তৃণমূল সাগরদিঘিতে তৃণমূলকে হারাতে হাতের পাশে দাঁড়িয়েছে কাস্তে। তৃণমূলের অভিযোগ এই হাত কাস্তের সঙ্গে ছিল সংঘ, এরই ফলে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে জোর ধাক্কা লেগেছে। তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। দেখুন, সদ্য হওয়া উপনির্বাচনে সাগরদিঘির কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। সিপিআইএম এর সমর্থন নিয়ে সাগরদিঘি জিতেছে কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, হাত কাস্তের সমঝোতায় পাশে ছিল সংঘ। সাগরদিঘির ফলের জেরেই এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের মুখে। ভোটের ফলে প্রবল ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। সাগরদিঘির ফল যে 24-এর সমীকরণে প্রভাব ফেলেছে তা ক্রমেই স্পষ্ট হচ্ছে তৃণমূল নেত্রীর কথায়। রবিবার তিনি বলেন, সংসদ বিজেপি চলতে দিচ্ছে না কেন? রাহুল গান্ধীকে নেতা বানানোর জন্য। রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ খারাপ বলতে পারবে না। রাহুল গান্ধী হচ্ছে, আর কিছু বললাম না, বুঝে নিন, মোদীর সব থেকে বড় টিআরপি। সবাই বলে পাল্টা আক্রমণে কংগ্রেসও। ममता बनर्जी जो कह रही है ना, ये मोदी की आदेश और निर्देश पे ही कह रही है। दीदी और मोदी में एक करार हुई है, ये करार की मकसद ये है कि कांग्रेस पार्टी और खासकर राहुल गांधी जी को किसी हालत में इनको तबाह करने का और इनकी छवि को धूमिल करने का हर संभव प्रयास किया जाना चाहिए। वो ईडी और सीबीआई से बचना चाहती है। अभी मोदी को खुशी कराना सबसे बड़ा उनका प्रयास है। बीजेपी को किसी की जरूरत नहीं है, ना ममता की ना राहुल की। वो अपना घर संभाले, हम अपना संभाले हुए हैं, हमारा मोदी है।
মমতার একলা চলো বার্তার পর অনেকেরই প্রশ্ন, তবে কি কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় কোনো বিকল্পের সম্ভাবনা জোরালো হচ্ছে? কিন্তু কংগ্রেস বারবারই দাবি করে এসেছে জাতীয় স্তরে তাদের বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট করা মানে বিজেপিরই সুবিধা করে দেওয়া। रीजनल पार्टी जो है उनकी जगह है, मगर वो बीजेपी को नहीं हरा सकते हैं। সম্প্রতি মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে তো তৃণমূলের বিরুদ্ধে সরাসরি বিজেপিকে সাহায্য করার অভিযোগও তোলেন রাহুল গান্ধী। History of the TMC, the violence that takes place in Bengal. They came to Goa, spent huge amounts of money in Goa, and the idea was to help the BJP. TMC's idea in Meghalaya is to ensure that the BJP is strengthened and they come to power. কথার লড়াই বাড়ছে, যত সময় যাচ্ছে 24-এ জোটের পথ ততই জটিল হচ্ছে। নিউজ 18 বাংলা। দ্বিতীয় প্রশ্ন নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের, রাহুল গান্ধীর কাজকর্মই কি শক্তিশালী করছে বিজেপিকে? হ্যাঁ বলছেন 74%, না বলছেন 26%। সোশ্যাল সাইটে ভোটের ফল। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর টিআরপি। অশোকদা, রাহুল গান্ধী এমন সব কাজকর্ম করছেন, মোদীর তাতে জেল্লা বাড়ছে, মোদীর টিআরপি বাড়ছে। ঠিক আছে, আমাকে একটু বলার সুযোগ দিন। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলার দিদিমণি এই মুহূর্তে রাহুল সিনড্রোম আর অধীর হেডেকে ভুগছেন। জানেন তো আসলে ব্যাপার কি হয়, দুধেল গাইরা যখন চাটি মেরে চলে যায় মানে তখনই এরকম অবস্থা তো হয়, মানে গরু হারালে এরকমই অবস্থা হয় মা। আসলে ঘটনাটা ঘটে গেছে হচ্ছে যে 2011 থেকে 2023 মাননীয়ার মুখে আরএসএস এর বিরুদ্ধে আমরা কোনো কথা শুনতে পাই না। মাননীয়া যখন মোহন ভাগবত আসেন তখন ফুল মিষ্টি পাঠান মাননীয়া সরকারের পক্ষ থেকে, আর অধীর চৌধুরীর সাথে উনি আরএসএস এর যোগসূত্র খুঁজে পান। এটা গেল এক নম্বর কথা। বলতে দিন একটু, আমাদের বিরুদ্ধে অভিযুক্ত একটু বলতে দেবেন না? আমি একটা ছোট্ট কথা বলতে দিন, একটু ছোট্ট কথা। এখন খুব ছোটবেলায় আমরা সবাই শুনেছি না যে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। 18টি বিরোধী দলের নেতা নেত্রীরা রাহুল গান্ধীকে নেতা মানছেন। এখন মাননীয়াকে যদি কেউ নেতা না মানেন, নেত্রী না মানেন, বিরোধী মুখ, তাতে আমাদের কি করার আছে বলুন তো? মহা মুশকিল। কংগ্রেস পাত্তাই দিচ্ছে না আপনাদের রাহুল গান্ধী নিয়ে যে কটাক্ষ, যে এই পাত্তাই দিচ্ছে না কংগ্রেস। বলছে 18টা দলের নেতা, কংগ্রেস ছাড়া আপনারা দাঁড়াতে পারবেন। মুশকিলটা হচ্ছে সাগর দিঘিতে আমরা দেখেছি যে কংগ্রেস কিভাবে বিজেপি এবং সিপিএম এর উপর নির্ভর। না না, আপনাদের উপর আপনাদের 16% ভোট পেয়েছে। আরে শেষ করতে দিন, আপনাদের 16% আর সারা ভারতবর্ষে গত 45টা বিধানসভা নির্বাচনের মধ্যে কংগ্রেস 40টাতে হেরেছে, 40টাতে কংগ্রেস হেরেছে। আজকে এরা আমি আপনাকে বলছি 460 জন কংগ্রেস নেতা আজকে দল ছেড়ে গেছে গত 6 বছরে। আজকে দল ছেড়ে চলে গেছে। এই দলের উপর আস্থা রক্তক্ষরণ যা যা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস মনে করে এদের শক্তি নেই, এদের ক্ষমতাই নেই লড়ার বিজেপির বিরুদ্ধে। যা লড়েছে তৃণমূল কংগ্রেস লড়েছে। এই মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস আমাদের ন্যাচারাল আলী। এই মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপিকে জোটে এনে সিপিএম কে হারাবো। গোদ্রা কাণ্ডের পর গোটা দেশ যখন নরেন্দ্র মোদীকে ঘৃণা করছে তখন ফুল পাঠিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। আপনি মনে করেন যে বাম এবং কংগ্রেসকে বাদ দিয়ে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই এটা সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ব ছাড়া কি? আর এই ঘটনাতেই এই মমতা ব্যানার্জি কি বললেন? জগদীপ ধনখড়কে ভোট দিয়েছি, জেনারেল পলিটিক্স, রিজিওনাল পলিটিক্স, জেলা পলিটিক্স সব নাকি আলাদা। ধান্দাবাজির একটা লিমিট থাকা উচিত। ওকে 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 তরুণ জ্যোতি, খুব কম সময় সুমনদাকে দিয়ে শেষ করব। দাদা বললেন যে 18টা দল রাহুল গান্ধীকে নেতা মনে করছেন, হয়তো করছেন। দেখো 18টা এক বছরের মোদী কি রাহুলকে উঠাতে চাইছেন, মুভ করতে চাইছেন? 18টা এক বছরের বাচ্চা একত্রিত ভাবে বলছে নাও উই আর অ্যাডাল্টস। এটা খুব হাস্যকর প্রপোজিশন একটা। সেকেন্ড, দেখো ভারতীয় জনতা পার্টির শক্তিকে, ভারতীয় জনতা পার্টির শক্তি আমার পাশে বসে আছে বিক্ষিপ্ত অপোজিশন, যেটা কোনো দিশা নেই, কিছু নেই। দেখো ভারতবর্ষে দেখো সোমবার মমতা, মঙ্গলবার রাহুল, বুধবার স্ট্যালিন, বৃহস্পতিবার তেজস্বী, শুক্রবার মায়াবতী, শনিবার রবিবার প্রধানমন্ত্রী কি ছুটি? সুমনদা এখন নবীন পটনায়কের সঙ্গে কালকেই তিনি দেখা করতে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কি কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব বিরোধী জোট? অয়ন, আপনার অনুষ্ঠানের আগেই আমি রাহুল গান্ধীর কর্ণাটকের বক্তৃতা দেখছিলাম।
রাহুল গান্ধী আজকে কর্ণাটকে নির্বাচনী বক্তৃতা শুরু করেছেন, তারপরে উনি নিজের নির্বাচনী কেন্দ্র কেরালায় গেছেন। দুটো জায়গাতে উনি যে ভাষায় আরএসএসকে আক্রমণ করেছেন, বিশেষ করে দামোদর বিনায়ক সাভারকরকে, তারপরে আমার মনে হয় তৃণমূলকে নিজেদের ফ্যাক্ট চেক করা উচিত যে আরএসএস এর সঙ্গে কোনোভাবে তৃণমূলকে কংগ্রেসকে লিঙ্ক করা যায় কি। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, আমাদের সময় একদম শেষ। গোটা ভারতবর্ষে এখনো প্রায় 230টার মতো আসনে কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি লড়ে। আপনি যদি মানে যে কোনো সিঙ্গেল অপোজিশন পার্টি তারা কোনোদিন 50টার বেশি আসনে বিজেপির সাথে লড়াই করে না। মানে যদি আমি ইভেন বিহার বা মহারাষ্ট্রের কথা সময় শেষ। এখানে সুমনদা যে প্রশ্নটা তুললেন সেটাই হচ্ছে বিষয়, যে কংগ্রেসকে ছাড়া, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৃণমূলের কি লাভ আছে। সবাইকে ধন্যবাদ। জনতার দরবার আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल स्टील का।